হ্যাঁ, অস্কি সেটগুলো একটু ডিসকাস করে নিচ্ছি। দেখ, এইটা দিস ইজ আ ডায়াগনোসিস। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? ডায়াগনোসিস ইজ নিউমোথোরাক্স, এটা আমরা সবাই জানি। কিন্তু ডায়াগনোসিসের ফেভারে যে পয়েন্টগুলো আমাকে লিখতে হবে সেটা হচ্ছে ডেফিনেটলি হাইপারলুসেন্সি অফ লাং ফিল্ড, এটা লিখতে হবে। আর লিখতে হবে অ্যাবসেন্ট ব্রঙ্কোভাস্কুলার মার্কিং ইন রাইট সাইড, absent bronchovascular marking, and also there is collapsed lung margin. So these three এই পয়েন্টগুলো ফেভার্স দ্য ডায়াগনোসিস অফ নিউমোথোরাক্স, অ্যান্ড দ্যাট টু ম্যাসিভ নিউমোথোরাক্স। পুরো একটা গোটা লাং ফিল জুড়ে নিউমোথোরাক্স হয়ে গেছে। সো ম্যাসিভ নিউমোথোরাক্স, সো ডায়াগনোসিস ইজ ম্যাসিভ নিউমোথোরাক্স। এবার এই কোয়েশ্চেন দুটো হয়তো চেঞ্জ করে দিয়েছিল, তো যাই হোক, মোটামুটি হোয়াট উইল দ্য অসকালটেটরি ফাইন্ডিং আর পারকাশন ফাইন্ডিং। অসকালটেশনে কী হবে? ব্রেথ সাউন্ড কী হবে? অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড হবে। সো লাং উইল বি অ্যাবসোলুটলি সাইলেন্ট লাং। তো অসকালটেটরি অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড, আর ভোকাল রেজোনেন্স, ভোকাল ফ্রেমিটার সব কমে যাবে, রাইট? আর পারকাশন ফাইন্ডিংয়ে কী হবে? পারকাশন ফাইন্ডিং উইল বি হাইপার রেজোনেন্ট পারকাশন ফাইন্ডিং। যেহেতু এয়ার ভরে আছে ওই জন্য দাম করে বাজবে। সো পারকাশন ফাইন্ডিং উইল বি হাইপার রেজোনেন্ট, and osculatory finding will be diminished or absent breath sound, absent vocal resonance, vocal fremiters, যা হয় সব osculatory finding ডিক্রিজ করে যাবে, রাইট? সো রিগার্ডিং আমরা এভাবে পড়ে নেবো যাতে মোটামুটি এই টপিকটা ডিসকাশন হয়ে যায়, যাতে আমাদের থিওরিতে আসলেও সেটা আমরা লিখতে পারি। সো রিগার্ডিং ইটিওলজিস, সো নিউমোথোরাক্স কীভাবে আমরা ডিভাইড করতে পারি? আইদার দিস ক্যান বি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স অর দিস ক্যান বি ট্রমাটিক নিউমোথোরাক্স। স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স আর ট্রমাটিক। এবার স্পন্টেনিয়াসের মধ্যে দুভাগে ভাগ করা যায়। আইদার দিস ক্যান বি প্রাইমারি আর সেকেন্ডারি দুভাগে ভাগ করা যায়। তাহলে প্রাইমারি মানে কি? প্রাইমারি মানে হচ্ছে দেয়ার ইজ নো আন্ডারলাইং lung disease as etiology is not found, and secondary মানে there is a definite underlying lung disease, তার জন্য নিউমোথোরাক্স হয়েছে। তাহলে প্রাইমারি কজগুলো কাদের মধ্যে হয়? ইউজুয়ালি দিজ আর মেল পেশেন্ট হু আর টল অ্যান্ড থিন বিল্ড, মানে রোগা পাতলা একটা মেল পেশেন্ট। মোর দ্যান 90% কেসেস দেয়ার আর স্মোকার। সো এদের আন্ডারলাইং প্লুরার, এখানে একটা বুলা দেখতে পাওয়া যায়, সেই বুলাগুলো স্পন্টেনিয়াস রাপচার হয়ে গিয়ে নিউমোথোরাক্স হয়। তাহলে প্রাইমারি মানে দেয়ার ইজ কোনো ডিজিজ নেই, বাট দিজ আর মেল পেশেন্ট, টল অ্যান্ড থিন বিল্ড, মোর দ্যান 90% স্মোকার, এদের ক্ষেত্রে যদি নিউমোথোরাক্স হয় তাদের প্রাইমারি নিউমোথোরাক্স। সেকেন্ডারি মানে দের ইজ ডেফিনেট ইটিওলজি ইজ দেয়ার। তাহলে যদি মেল পেশেন্ট হয় আমি কী ভাববো, ফিমেল পেশেন্ট হলে আমি কী ভাববো? সো যদি মেল পেশেন্ট হয় দেন ইউ থিঙ্ক অফ আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি or সিওপিডি অ্যান্ড এমফাইসেমেটাস বুলার রাপচার। সিওপিডিতে এমফাইসেমেটাস বুলার রাপচারের জন্য মেল পেশেন্টে সেকেন্ডারি নিউমোথোরাক্স হতে পারে, বা আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। আর হচ্ছে ফিমেল পেশেন্টে ইউ থিঙ্ক অফ পালমোনারি লিম্ফ্যাঞ্জিওলিওমায়োমেটোসিস। দিস ইজ এমসিকিউ কোয়েশ্চেন, এগুলো পরে ভবিষ্যতেও লাগবে। তাহলে ফিমেল পেশেন্টে আমি ভাববো যে পালমোনারি লিম্ফ্যাঞ্জিওলিওমায়োমেটোসিস, মেল পেশেন্টে আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি অ্যান্ড সিওপিডি এমফাইসেমেটাস বুলার রাপচার। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইউজুয়ালি সেকেন্ডারি নিউমোথোরাক্সগুলো হচ্ছে রেকারেন্ট নিউমোথোরাক্স, মানে বারবার পেশেন্টের নিউমোথোরাক্স হতে থাকবে, ঠিক আছে? এবার ট্রমাটিক কী হতে পারে? ধর কোনো পেশেন্টের তুই প্লুরাল ট্যাপ করতে গেলি, বাট প্লুরাল ট্যাপ করতে গেলি, সেখান থেকে আয়াট্রোজেনিক একটা নিউমোথোরাক্স হয়ে গেল, অথবা কারো কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে টেনশন নিউমোথোরাক্স হয়েছে। সো টেনশন নিউমোথোরাক্স কামস আন্ডার ট্রমাটিক নিউমোথোরাক্স, রাইট? সো স্পন্টেনিয়াস, ট্রমাটিক। স্পন্টেনিয়াসের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি মানে কোনো লাং ডিজিজ নেই, ইউজুয়ালি এগুলো রোগা পাতলা ছেলেদের হয় যারা মোর দ্যান 90% স্মোকার হয়, হঠাৎ করে একদিন শ্বাসকষ্ট নিয়ে ইমার্জেন্সিতে আসে। সেকেন্ডারি কি? মেল ফিমেলে কী ভাববো? মেল যদি হয় ইউ থিঙ্ক অফ এই যে ফ্যামিলি হিস্ট্রি ইজ দেয়ার, ইউ থিঙ্ক অফ আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। ইফ পেশেন্ট ইজ অলরেডি স্মোকার ফর লং ইয়ার্স, সিওপিডির হিস্ট্রি আছে, ইউ থিঙ্ক অফ এমফাইসেমেটাস বুলার রাপচার। যদি ফিমেল হয় ইউ থিঙ্ক অফ ইউজুয়ালি পেরিমেনোপজাল ফিমেল, ইউ থিঙ্ক অফ পালমোনারি লিম্ফ্যাঞ্জিওলিওমায়োমেটোসিস, রাইট? এবার হচ্ছে ইটিওলজি, তো এটার মধ্যেই পুরো ডিসকাস হয়ে গেল। এবার হচ্ছে ম্যানেজমেন্ট কী করবো? ম্যানেজমেন্ট আমাকে চেস্ট টিউব প্লেসমেন্ট করতে হবে। মানে যদি কোনো পেশেন্টের নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট লিখতে হয়, ইউ রাইট থোরাকোস্টোমি অ্যান্ড চেস্ট ড্রেন প্লেসমেন্ট, রাইট? সো দিস ইজ দ্য ম্যানেজমেন্ট। তাহলে এবার ধর টেনশন নিউমোথোরাক্সের ম্যানেজমেন্টটা আমরা জানি মোটামুটি। তাহলে আমরা কী করবো? একটা লার্জ বোর আইভি ক্যানিউলা ইন সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস দিয়ে ঢুকিয়ে দেবো, রাইট? যতক্ষণ না চেস্ট ড্রেন অ্যারেঞ্জ করতে পারছি ততক্ষণ এটা ঢুকিয়ে রাখবো।
তাহলে লার্জ বোর আইভি ক্যানিউলা একটা সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস দিয়ে মিড ক্লাভিকুলার লাইনে ঢুকিয়ে দেবো, তারপরে দেন ইউ গিভ চেস্ট ড্রেন। এবার হচ্ছে এটা তাহলে টেনশন নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট জেনে নিলাম, এমনি নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট জেনে নিলাম। এবার রেকারেন্ট নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট কী হয়? রেকারেন্ট নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট হচ্ছে ইউ ডু থোরাকোস্কোপি, মানে একটা স্কোপ ঢুকিয়ে তুই দেখছিস, অথবা থোরাকোটমি, মানে থোরাক্সটাকে কেটে দেখছিস, রাইট? থোরাকোস্কোপি বা থোরাকোটমি উইথ প্লুরাল অ্যাব্রেশন, মানে এটা ধর দুটো প্লুরাল লেয়ার আছে, এখানে একটু অ্যাব্রেশন করে দিলে এই জায়গাটা ইনফ্লামেটরি কন্ডিশন হয়ে যাবে, এই জায়গাটা দুটো প্লুরাল লেয়ার জুড়ে যাবে। সো দিস ইজ কল্ড অ্যাজ প্লুরোডেসিস, দুটো প্লুরাল লেয়ার জুড়ে গেল। সো ইট ক্যান বি ডান বাই থোরাকোস্কোপি with pleural abrasion. This is 100% successful, as written in book. This is 100% successful in recurrent pneumothorax. এইটা ধর patient if is denying for surgery, then you give inject substance like doxycycline or talcum powder. This is called as chemical pleurodesis, মানে কিছু কেমিক্যাল সাবস্টেন্স দুটো প্লুরাল লেয়ারের মাঝখানে দিয়ে দিলাম যাতে প্লুরাল দুটো অ্যাডিশন হয়ে যায়, ফরেন বডি রিয়াকশনের জন্য অ্যাডিশন হয়ে যায়, তাহলে দ্যাট ইজ কল্ড as chemical pleurodesis. তাহলে রেকারেন্ট নিউমোথোরাক্সের ম্যানেজমেন্টটা কি? একটা হচ্ছে থোরাকোস্কোপি উইথ pleural abrasion. If patient is refusing surgery, then you give chemical pleurodesis by doxycycline or talcum powder. তাহলে নিউমোথোরাক্স পুরোটা আমাদের পড়া হয়ে গেল কিন্তু। তাহলে নিউমোথোরাক্স আমরা শর্ট নোটস আসলে পুরোটা লিখতে পারবো, ক্লিনিক্যাল ফিচার, হোয়াট আর দ্য ইটিওলজিস অ্যান্ড হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট, রাইট? এবার কামিং টু নেক্সট, এবার এটা দেখ, এটা হচ্ছে আর ইসিজি ডেসক্রিপশনে আমি যাচ্ছি না, দিস ইজ এখানে কী আছে, এটা যে পয়েন্ট আর এটা হচ্ছে আইজোইলেকট্রিক লাইন। সো ডেফিনেটলি যে পয়েন্টটা নেমে আছে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, এসটি সেগমেন্ট ডিপ্রেশন, দ্যাট টু ডাউন স্লোপিং। তাহলে কোন লিডে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে? 2-তে আছে, 3-তে আছে, অলসো এবিএফে আছে। আর কোথায় আছে? দের ইজ V4, অলসো ইন V3, V5, V6, রাইট? তাহলে এতগুলো লিডে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে। তাহলে 2-3 AVF কোন ওয়ালকে ডিনোট করে? দ্যাট ইজ ইনফিরিয়ার ওয়াল হচ্ছে 2-3 AVF। আর হচ্ছে V3 V4 কোন ওয়াল? অ্যান্টিরিয়ার ওয়াল। অ্যান্ড V5 V6 1 AVL হচ্ছে ল্যাটারাল ওয়াল। সো দিস ইজ অ্যান্টেরোল্যাটারাল অ্যান্ড ইনফিরিয়ার ওয়াল এনস্টেমি। তাহলে ফাইনাল ডায়াগনোসিস ইজ অ্যান্টেরোল্যাটারাল অ্যান্ড ইনফিরিয়ার ওয়াল এনস্টেমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সবাই পারবো আমরা। তাহলে জাস্ট এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, এটাই বলে দিবি। হোয়াট উইল দ্য ক্লিনিক্যাল ফিচার? এই সবাই আমরা জানি ক্লিনিক্যাল ফিচার উইল চেস্ট পেন, কিন্তু চেস্ট পেন ওটা লিখলে হবে না, এদের মায়োকার্ডিয়াল ইনফাকশন চেস্ট পেনের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, সেটা লিখতে হবে। যেমন ধর চেস্ট পেন লাস্টিং ফর মোর দ্যান 30 মিনিট অ্যান্ড দ্যাট ইজ নট রিলিভড বাই রেস্ট অর GTN, not relieved by rest or sublingual nitrate. And if characteristic radiation is there, radiation মানে ইনার jaw, ইনার aspect of arm এরম যাচ্ছে, হ্যাঁ এগুলো যদি থাকে। আর হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ সোয়েটিং অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ সামটাইম। সো সোয়েটিং, শর্টনেস অফ ব্রেথ, চেস্ট পেন নট রিলিভিং, লাস্টিং ফর মোর দ্যান 30 মিনিট, নট রিলিভিং উইথ GTN and sublingual nitrate or rest. So this is the characteristic of chest pain you have to describe. So this is MI kind of chest pain. আর এর সাথে আর কি হতে পারে? যদি ইনফিরিয়ার MI হয়, আমরা জানি ইনফিরিয়ার MIতে কি হয়? রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন। সবাই মনে রাখবি ইনফিরিয়ার MIতে, এটা যেন কারো ভুল না হয়। তাহলে ইনফিরিয়ার MIতে রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন হয়, তার জন্য পেশেন্ট হাইপোটেনশন এবং শকে যেতে পারে। তাহলে একটা কোয়েশ্চেন করবে ইমার্জেন্সি টেবিলে যে কোন MI পেশেন্টের বিপি ফল করতে পারে, তাহলে বলবি ইনফিরিয়ার MI বিপি ফল করতে পারে। সেক্ষেত্রে আমি কী করবো? আগে ফ্লুইড ম্যানেজমেন্ট দেবো, দেন ইউ গিভ থ্রম্বোলাইসিস অ্যান্ড আরেস্ট, ঠিক আছে? তাহলে এটা পড়লাম, ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা জানলাম। এবার হচ্ছে হোয়াট আর দ্য টু স্পেসিফিক কার্ডিওলজিদের স্পেসিফিক ইনভেস্টিগেশন। জাস্ট ইউ রিমেম্বার, আমরা যেটা করি সবাইকে ইকো করি আর এনজিও করি। টু স্পেসিফিক ইনভেস্টিগেশন এমন কিছু ইসে নেই। ইকো করে আমরা কী দেখবো? ইকো করে উই শ্যাল সি ওয়াল মোশন অ্যাবনর্মালিটি, মানে হার্টের যেই জায়গাটা ধর পচে গেছে ওই জায়গাটা ভালো করে কন্ট্রাক্ট করবে না, তাহলে সেখানে মোশন অ্যাবনর্মালিটি হবে, রাইট? সো উই লুক ফর ওয়াল মোশন অ্যাবনর্মালিটি। অ্যান্ড এনজিও করে আমরা কী দেখবো? উইচ ভেসেল ইজ ইনভলভ, রাইট? তাহলে এটা লিখে দেবো। তা হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ চেস্ট? ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এমার্জেন্সি মানে ভাইবা টিবিলেও জিজ্ঞেস করতে পারে, এটা আমরা বলেছি অলরেডি।
যাই হোক, ট্রিটমেন্টটা হচ্ছে সবাইকে, যেটা হচ্ছে এক ট্রিটমেন্টের দুটো পার্ট, একটা হচ্ছে এমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড অলসো ডেফিনেটিভ ম্যানেজমেন্ট, এমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড ডেফিনেটিভ ম্যানেজমেন্ট। এমার্জেন্সিতে আমি বলেছি টু লার্জ বোর আইভি ক্যানিউলা ইফ বিপি ইজ ফলিং, যেহেতু এটা ইনফিউজেবল এমআই আছে, তাহলে বিপি ইজ ফলিং, যদি বিপি ফল করে বা নাও করে তাই জন্য ক্যানিউলা করে রাখতে হবে। তার সাথে হচ্ছে তাহলে যদি বিপি ফল করে তাহলে আমাকে ফ্লুইড দিতে হবে আগে। তাহলে তার সাথে আমি কী করি, লোডিং ডোজে কী দেয়, অ্যাসপিরিনের 4টে ট্যাবলেট, ক্লোপিডোগ্রেলের 4টে ট্যাবলেট আর অ্যাটোরভাস্টাটিন 80, দিস ইজ দ্য লোডিং ডোজ, রাইট। তার সাথে অ্যাডিশনালি দেবো হচ্ছে নাইট্রেট, জিটিএন দেবো, তার সাথে দেবো হচ্ছে এসি ইনহিবিটার যেমন র্যামিপ্রিল দেবো, তার সাথে বিটা ব্লকার যেমন হচ্ছে মেটোপ্রোল দেবো, এগুলো। দিজ আর দ্য এমার্জেন্সি ম্যানেজমেন্ট, এটা সবাইকে দিতে হবে। এর সাথে আর কি দেবো আমি, এনস্টেমিতে অ্যাডিশনালি এনক্সাপারিন দেওয়া হয়, রাইট। এনক্সাপারিন মানে হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন, রাইট। তাহলে এটা দেওয়া হয়। আর ডেফিনেটিভ ম্যানেজমেন্ট কি, ডেফিনেটিভ ম্যানেজমেন্ট ইজ পিসিআই ইজ দ্য সিঙ্গল বেস্ট আনসার। সো ইভেন ইন এনস্টেমি অর এনস্টেমি, তাহলে এনস্টেমি ম্যানেজমেন্ট আমরা জানলাম। এনস্টেমি ম্যানেজমেন্ট আর আনস্টেবল অ্যাঞ্জাইনার ম্যানেজমেন্ট ইজ সেম, যেটা হচ্ছে এই লোডিং ডোজ লিখলি, তারপরে হচ্ছে এসি ইনহিবিটার, বিটা ব্লকার, এগুলো দেবো, ঠিক আছে। লো মলিকুলার এনক্সাপারিন, হ্যাঁ। এবার হচ্ছে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, এবার হচ্ছে দেখ হাইপারডেন্স এরিয়া নোটেড ইন দ্য সালসাই জাইরাই অ্যান্ড অল দ্য সিস্টান্স। সো দিস ইজ বেসিক্যালি সাব অ্যারাকনয়েড হেমারেজ, এই সালসাই জাইরাই সিস্টানগুলোকে স্পাইলার লেক প্যাটার্নের মতন এরকমভাবে ব্লাড ভরে গেছে। সো দিস ইজ সাব অ্যারাকনয়েড হেমারেজ। সো সাব অ্যারাকনয়েড হেমারেজের হোয়াট উইল বি দ্য টু ক্লিনিক্যাল ফিচার আমরা ডিসকাস করি। ক্লিনিক্যাল ফিচার উইল বি যে থান্ডার ক্ল্যাপ হেডেক, এটা সবাই জানি আমরা, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট হেডেক অফ লাইফ। অ্যালং উইথ দ্যাট there will be neck rigidity, তাহলে neck rigidity, thunderclap headache, these are the features of subarachnoid hemorrhage without any focal neurological deficit, no focal neurological, মানে কোনো প্যারালিসিস হবে না, তার কিন্তু neck rigidity থাকবে আর থান্ডার ক্ল্যাপ হেডেক থাকবে। সো দিজ আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স। সো হোয়াট উইল দ্য সিএসএফ ফাইন্ডিং, এটাও জানি আমরা, জ্যান্থোক্রোমিয়া মানে সিএসএফ করলে আমরা যেহেতু সিস্টান এই সাবার এখন স্পেসে ব্লাড চলে এসছে, তাহলে আমরা কী পাবো, আরবিসি উইল বি দেয়ার। সো জ্যান্থোক্রোমিয়া, রাইট, দ্য নেম অফ ক্যালসিয়াম। তাহলে ম্যানেজমেন্ট আমরা কী করবো, ম্যানেজমেন্টে আমরা ডেফিনেটলি ফ্লুইড তো দিতেই হবে, আর তার সাথে অ্যান্টি ফিব্রিনোলিটিক এজেন্ট, মানে যেমন ধর ট্রানেক্সামিক অ্যাসিড, দেয়ার ইজ রোল অফ অ্যান্টিফিব্রিনোলিটিক এজেন্ট, ঠিক আছে। আর ডেফিনেটিভ ম্যানেজমেন্ট কী করতে হয়, ক্লিপিং অর কয়েলিং। ধর এরকম একটা অ্যানিউরিজম আছে, এর দুপাশে আমি ক্লিপ পরিয়ে দিতে পারি, অথবা এই অ্যানিউরিজমটা এরকম আছে, এর মধ্যে একটা কয়েল পুরে দিতে পারে। সো ক্লিপিং অর কয়েলিং এটা করতে পারি। সো দিস ইজ দ্য ম্যানেজমেন্ট। আর হচ্ছে to prevent complications like delayed neurological deficit, কী কী কমপ্লিকেশন হতে পারে সাবঅ্যারাকনয়েড হেমারেজে, একটা হতে পারে হচ্ছে ডিলেড নিউরোলজিক্যাল ডেফিসিট, দ্যাট ইজ 4 to 14 days আফটার সাবঅ্যারাকনয়েড হেমারেজ, যেটা দেখতে পাওয়া যায়। সেটা কি, ডিউ টু ভাসোস্পাজম, এটা ভাসোস্পাজমের জন্য ডিলেড নিউরোলজিক্যাল ডেফিসিট হয়। এরপর এটার জন্য কী হবে, নিউরোলজিক্যাল ডেফিসিট মানে প্যারালিসিস হতে পারে। তাহলে এইটাকে প্রিভেন্ট করার জন্য আমাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে হবে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ ভাসোডাইলেটর। সো তাহলে এটা কী ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া হয়, নিমোডিপিন। তাহলে নিমোডিপিনটা কেন দেওয়া হয় বুঝতে পারলাম, ডিলেড নিউরোলজিক্যাল ডেফিসিটকে প্রিভেন্ট করার জন্য। আর কি সমস্যা হতে পারে সাবঅ্যারাকনয়েড হেমারেজে, সবসময় মনে রাখবি, সেরিব্রাল সল্ট ওয়েস্টিং সিনড্রোম, নাম থেকে বোঝা যাচ্ছে ডিউ টু সেরিব্রাল কজ দেয়ার ইজ সল্ট ওয়েস্টিং, মানে ইউরিনের সাথে সোডিয়াম বেরিয়ে যাচ্ছে। সো দেয়ার উইল বি হাইপোন্যাট্রিমিয়া। কেন হচ্ছে, ডিউ টু ইনক্রিজড প্রেশার দেয়ার ইজ রিলিজ অফ ইনক্রিজ অ্যামাউন্ট অফ বিএনপি, ব্রেন ন্যাট্রিউরিটিক পেপটাইড বেরোয়, ন্যাট্রিউরিসিস মানে এক্সেস সোডিয়াম লস হয়ে যাবে। সো cerebral salt wasting syndrome is one of the delayed complication of subarachnoid hemorrhage. সাবঅ্যারাকনয়েড হেমারেজের ইটিওলজি কি, হোয়াট ইজ দ্য ইটিওলজি? সাবঅ্যারাকনয়েড হেমারেজের ইটিওলজি হচ্ছে, মোস্ট কমন কজ ইজ ট্রমা ফলোড বাই রাপচার অফ বেরি অ্যানিউরিজম। তাহলে এটা হলো, তাহলে রাপচার অফ বেরি, ধর একটা
অ্যাডাল্ট অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ পেশেন্ট। তাহলে আমরা পলিসিস্টিক কিডনি ডিজিজের প্যাথোলজিতে পড়েছি যে বেরি অ্যানিউরিজম ইজ ওয়ান অফ দ্য এক্সট্রারিনাল ম্যানিফেস্টেশন বেরি অ্যানিউরিজম, তার কিন্তু একটা সাবআরাকনয়েড হেমারেজ হতে পারে। তাহলে একটা সিকেডি পেশেন্টের যদি এরকম ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, এগুলো পরে লাগবে তোদের, সিকেডি পেশেন্টের বেরি মানে সাবআরাকনয়েড হেমারেজ হয়েছে, ইউ থিঙ্ক অফ এডিপিকেডি, ঠিক আছে। দের ইজ ইন্টারেস্টিং ফ্যাক্ট। তাহলে আমরা একটা যে কোনো টপিক পড়লাম তার সব কিছু ইটিওলজি, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, কমপ্লিকেশনস, ম্যানেজমেন্ট সব কিছু পড়লাম, রাইট। এটা হচ্ছে দিস ইজ বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল, সো দিস ইজ সাইড স্ক্রু, তাহলে সাইড স্ক্রু মানে সালাজ নিডল। আরেকটা কী হতে পারে, ক্লিমাস হতে পারে। সো কমন অ্যাসপিরেশন হচ্ছে posterior iliac crest. Posterior iliac crest is the commonest site for aspiration in case of adult. Indication বললে you always try to think one diagnostic, one therapeutic. So therapeutic indications কি হতে পারে, to give drug in the bone marrow like methotrexate, right. Diagnostic indication কি হতে পারে, any cause of pancytopenia, evaluation of anemia, and diagnostic confirmation of Kala-Azar, that is Kala-Azar. এলডি বডি ডায়াগনোসিস, এলডি বডি বোন ম্যারোতে পাওয়া যেতে পারে। তাহলে কালাজার, অ্যানিমিয়া, প্যানসাইটোপিনিয়া মনে থাকবে। তাহলে অ্যানিমিয়া রিলেটেড ভাই আচ্ছা, হোয়াট আর দ্য কজ অফ ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। সো হাউ ইউ ক্যান ক্লাসিফাই অ্যানিমিয়া, যদি আমাকে ওরালে জিজ্ঞেস করে, তাহলে তুই ধর অ্যানিমিয়া, তাহলে তুই বেসড অন এমসিভি উই ক্লাসিফাই। নর্মাল এমসিভি কত, মোটামুটি 80 to 100 মনে রাখ। এটা অনেক জায়গায় 78 to 98ও বলা আছে, যাই হোক। তাহলে 80 to 100 MCV. Based on MCV, it can be microcytic, it can be normocytic, it can be macrocytic. Macrocytic মানে MCV more than 100, এটা মানে less than 80 হলো। তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া 4টে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেন ঝড়ের বেগে মুখস্থ বলতে পারিস। সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিরিওব্লাস্টিক অ্যানিমিয়া অ্যান্ড অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। সব করা যেন ঝড়ের বেগে মনে থাকে। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। নর্মোসাইটিক অ্যানিমিয়ার যদি একটা মনে রাখতে হয় তাহলে বলবি হিমোলিটিক অ্যানিমিয়াস। সো হিমোলিটিক অ্যানিমিয়া এবার মেমব্রেন ডিফেক্ট, এবার তারপর হচ্ছে এনজাইম ডিফেক্ট, এবার বিভিন্ন রকম হতে পারে, যেগুলো জানিস তোরা, G6PD ডিফিসিয়েন্সি, পাইরুভেট কাইনেজ ডিফিসিয়েন্সি, হেরিডিটারি স্পেরোসাইটোসিস, হেরিডিটারি এলিপ্টোসাইটোসিস, মেমব্রেন ডিফেক্ট। তাহলে এগুলো আছে। তাহলে একটা শব্দ যদি মনে রাখতে হয় তাহলে সেটা হিমোলিটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে, আমরা সবাই জানি ভিটামিন B12, ফোলিক অ্যাসিড। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম অ্যান্ড সিরোসিস অফ লিভার। তাহলে হাইপোথাইরয়েডিজম মনে থাকবে। যে কোনো ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া যদি ক্লিনিক্যাল লাইফেও পাস, অলওয়েজ ইউ শুড রুল আউট হাইপোথাইরয়েডিজম অ্যান্ড লিভার ডিজিজ। তাই হাইপোথাইরয়েডিজম, লিভার ডিজিজ আর ভিটামিন B12, ফোলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি। তাহলে অ্যানিমিয়াটা বলতে পারবো আমরা। সো কামিং টু দিস লাস্ট চার্ট, এটা কি আছে, এটা দেখ, এটা বিলিরুবিন বেড়ে আছে, কনজুগেটেডও বেড়ে আছে, আনকনজুগেটেডও বেড়ে আছে। তাহলে হোয়াট ইজ দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া? ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া হচ্ছে যখন হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন মোর দ্যান 15% অফ টোটাল বিলিরুবিন, যেন মনে থাকে এটা। কনজুগেটেড বিলিরুবিন যদি মোর দ্যান 15% অফ টোটাল বিলিরুবিন যদি হয়, দেন দ্যাট ইজ কল্ড অ্যাজ কনজুগেটেড হাইপারবিলিরুবিন। তো এটা মোটামুটি মিক্সড প্যাটার্ন আছে, কনজুগেটেড বেড়েছে, আনকনজুগেটেড বেড়েছে। তার সাথে কী আছে, ট্রান্সঅ্যামাইনাইটিস হয়ে আছে, তার সাথে অ্যালকালাইন ফসফেটেস। when alkaline phosphatase ALP is more than 4 times of upper normal limit, it is obstructive pattern. তাহলে অবস্ট্রাকটিভ প্যাটার্ন হতে গেলে ALP একটু বাড়লে হবে না, there should be more than 4 times of upper normal limit, then I will think of obstructive pattern, right. Now এবার দেখ, অ্যালবুমিন ইজ 2.9, অ্যালবুমিন কমে গেছে আর গ্লোবুলিন বেড়ে গেছে। নর্মাল এজি রেশিও মোটামুটি 2:1। যদি if there is a reversal of this ratio, that denotes chronic liver disease, because albumin has very long half life. So if albumin is decreasing, then you think of chronic liver disease. But if prothrombin time is increasing, then you think of acute liver disease, right. তাহলে acute liver disease আর chronic liver disease কী করে বোঝা যায়, গেলি একটা হচ্ছে যদি প্রথম্বিন টাইম বাড়ে, পি টাইম যদি বাড়ে, তাহলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস 2, 7, 9, 10 এগুলো তৈরি হবে না, রাইট।
there will be acute liver disease. আর যদি we think of acute liver disease, আর যদি প্রোটিন কমে মানে অ্যালবুমিন কমে, we think of chronic liver disease. তাহলে এটা ডায়াগনোসিস কী হবে? পিটিও বেড়েছে, অ্যালবুমিনও কমেছে, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাকিউট অন ক্রনিক লিভার ফেলিয়ার, ACLF, দিস ইজ আ নিউ টার্ম। তাহলে এতটা ডিটেলসে না গেলেও হবে, তোরা শুধু ক্রনিক লিভার ডিজিজ বলবি, তোদের ক্রনিক লিভার ডিজিজ, বাট অ্যাকচুয়াল ডায়াগনোসিস ইজ অ্যাকিউট অন ক্রনিক লিভার ফেলিয়ার, এবং তোকে কেন সেটাও বললাম আমি, ঠিক আছে? এবার হচ্ছে হোয়াট আর দ্য কমন ইটিওলজিস। সো ক্রনিক লিভার ডিজিজ ইটিওলজিসগুলো কি? ক্রনিক লিভার ডিজিজ ইটিওলজি কেন ক্রনিক লিভার ডিজিজ বললাম? সেটা হচ্ছে ট্রান্সামাইনাইটিস হয়ে আছে, আর হচ্ছে এবার হচ্ছে লিভার ডিজিজ ক্যান বি অ্যাকিউট, ইট ক্যান বি ক্রনিক। সো অ্যাকিউট ক্রনিকের ডিফারেন্সিয়েটিং ক্রাইটেরিয়াটা কি? ইফ মোর দ্যান 6 মান্থ দেন ইট ইজ ক্রনিক, লেস দ্যান 6 মান্থ হচ্ছে অ্যাকিউট, মনে যেন থাকে। তাহলে ক্রনিক লিভার ডিজিজ মানে মোর দ্যান 6 মান্থ, ঠিক আছে? সো all probably this is going in favor of chronic liver disease, right? এবার হচ্ছে ইটিওলজি যদি বলি, তাহলে আমরা অ্যালকোহল, তো আমরা সবাই জানি অ্যালকোহলিক সিরোসিস, অ্যালকোহলিক লিভার ডিজিজ, অ্যালকোহলিক হেপাটাইটিস। আদার দেন দ্যাট দ্যাট ইজ নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস, দ্যাট ইজ ইন মেটাবলিক সিনড্রোমস। তাহলে এই কজগুলো যেন সবার মুখস্থ থাকে, নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস, কারণ এগুলো আমাদের ভাইভাতেও লাগবে। নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস লাইক মেটাবলিক সিনড্রোম, কিসে হবে? ওবেসিটি, ডায়াবেটিস মেলাইটাস, ডিসডিপ্লিডেমিয়া, এগুলোতে হতে পারে ন্যাশ। আচ্ছা, আর কি হবে? আর হচ্ছে যেমন ধর কিছু হেরিডিটরি কন্ডিশন লাইক alpha-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, উইলসন ডিজিজ, হিমোক্রোমাটোসিস, রাইট? এগুলোতে হতে পারে। আর হচ্ছে উইলসন ডিজিজটা যেন ইয়াং এজ মেল সবার যেন মনে থাকে, উইলসন ডিজিজ। তো মোটামুটি এই হলো ইটিওলজি। আরও আছে, যাই হোক, এগুলো কমন। আচ্ছা, টু কমপ্লিকেশন, হোয়াট উইল দ্য কমপ্লিকেশনস? এবার কমপ্লিকেশনসগুলো কি? আচ্ছা, এইটা আরেকটু বলে দিই। এটা ধর, whenever AST is to ALT is more than 2:1, this is suggestive of alcoholic hepatitis. তাহলে এটাকেই বলতে পারবো অ্যালকোহলিক হেপাটাইটিস, ক্রনিক অ্যালকোহলিক ডিজিজ যাচ্ছে না, তাহলে উই থিঙ্ক অফ আদার কজ। এবার যদি ধর ইফ AST is to ALT more than 3 times of normal, then you think it is definitive of অ্যালকোহলিক হেপাটাইটিস। তাহলে AST-ALT রেশিও দেখে তুই মোটামুটি আন্দাজ করতে পারবি এটা অ্যালকোহলিক হেপাটাইটিস কিনা, রাইট? আগেন, if transaminase, these are the all points are actually needed for practical purpose. If transaminases মানে AST-ALT, if in 1000 range, like 1000 range, যদি 1000 রেঞ্জেস হতো, তাহলে ইউ থিঙ্ক অফ অনলি 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, একদম স্পেসিফিক্যালি হ্যারিসনে বলা আছে। ইউ থিঙ্ক অফ 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আইদার ইট ইজ ড্রাগ ইন্ডিউসড, অর ইট ইজ ভাইরাল, অর ইট ইজ ইস্কেমিক মানে কি? হার্ট ফেলিয়ার হয়েছে, মানে লিভারে কম ব্লাড যাচ্ছে, তার জন্য ইস্কেমিক লিভার ড্যামেজ হলে দ্যাট ইজ ওয়ান অফ দ্য কজ। ড্রাগ ইন্ডিউসড, অল কজ অফ ডিলি মানে ড্রাগ ইন্ডিউসড লিভার ইঞ্জুরি, আর হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। এই 3টে কন্ডিশনেই বলছে শুধু AST-ALT 1000 রেঞ্জে হবে, ঠিক আছে? তাহলে এটা একটা অ্যাডিশনাল পয়েন্ট বলে দিলাম। এবার হচ্ছে রাইট টু হোয়াট আর দ্য কমপ্লিকেশনের যদি সবার জন্য মনে থাকে, সেটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথিতে কী ক্লিনিক্যাল ফিচার পাওয়া যায়? সেটা হচ্ছে প্লান্টার এক্সটেন্সার পাওয়া যেতে পারে, রাইট? প্লান্টার এক্সটেন্সার। আর হচ্ছে অ্যাস্টেরেক্সিস, কারো যেন ভুল না হয়, অ্যাস্টেরেক্সিস মানে হচ্ছে দিস ইজ ফ্ল্যাপিং tremor. This is otherwise also called as negative myoclonus. তাহলে এটা হোয়াট ইজ মায়োক্লোনাস? নাম থেকেই বোঝা যাচ্ছে মায়োক্লোনাস, মাসেলের কন্ট্রাকশন। এবার মায়োক্লোনাস মানে সাস্টেন কন্ট্রাকশন, আর নেগেটিভ মায়োক্লোনাস মানে ইনএবিলিটি টু পারফর্ম সাস্টেন কন্ট্রাকশন, মানে হাতটাকে যদি ওই এরমভাবে ধরে রাখতে বলি, তাহলে inability to perform the sustained contraction and then hand will fall. So this is called as negative myoclonus. তাহলে নেগেটিভ মায়োক্লোনাস, অ্যাস্টেরেক্সিস, এগুলো যেন মনে থাকে। সব কোথায় পাওয়া যাবে? হেপাটিক এনকেফালোপ্যাথিতে। And early feature of hepatic encephalopathy is altered sleep wake cycle. প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে altered sleep wake cycle is early feature of hepatic encephalopathy, রাইট? সবার যেন মনে থাকে। হ্যাঁ, এবার হচ্ছে আর কি কমপ্লিকেশন হতে পারে? স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনিটিস, কারো যেন ভুল না হয়। হোয়াট ইজ দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া? ইফ absolute neutrophil count is more than 250 in acidic fluid, then
দ্যাট ইজ দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এরকম পেশেন্টে কখন হবে? তো হঠাৎ করে সিরোসিস পেশেন্ট মানে অ্যাসাইটিস আছে, তার হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়ে গেল, হঠাৎ করে পেশেন্টে এনকেফালোপ্যাথি ডেভেলপ করছে, ফিভার আসছে, দেন ইউ থিঙ্ক অফ স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। আদার কি কমপ্লিকেশন হতে পারে? আর এগুলো জানি আমরা, হেপাটোরেনাল সিনড্রোম, দেন পোর্টোপালমোনারি সিনড্রোম, ঠিক আছে, এগুলো আছে, এগুলো হতে পারে। আর আর আদার কমপ্লিকেশানস মোটামুটি এই কমপ্লিকেশন। তাহলে হেপাটিক এনকেফালোপ্যাথি, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস অ্যান্ড কোয়াগুলোপ্যাথি মানে যেহেতু ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরগুলো কম হবে, তাহলে দেয়ার ইজ ইনক্রিজ চান্স অফ ব্লিডিং, তাহলে এটা হতে পারে। আর আদার কমপ্লিকেশান হচ্ছে ডিউ টু হাইপাসপ্লেনিজম, ঠিক আছে। হাইপাসপ্লেনিজমটা কি, এটা জিজ্ঞেস করবে। তাহলে কী কী কমপ্লিকেশান বললাম, একটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি, হেপাটোরেনাল সিনড্রোম, পোর্টোপালমোনারি সিনড্রোম, আর স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, আর হাইপাসপ্লেনিজম। So what is hypersplenism? This is there is reactive there is splenomegaly along with anemia or thrombocytopenia or leukopenia and রিয়াক্টিভ বোন ম্যারো হাইপারপ্লেসিয়া। মানে হচ্ছে আইদার প্যানসাইটোপিনিয়া হতে পারে, অথবা শুধু অ্যানিমিয়া হলো, শুধু থ্রম্বোসাইটোপিনিয়া হলো, বা লিউকোপিনিয়া হলো, এইরকম একটা হবে, ঠিক আছে। আর যে সেল লাইনটা কমবে রিয়াক্টিভ বোন ম্যারোতে, মানে বোন ম্যারোতে সে তার প্রিকারসারগুলো বাড়বে, মানে ইনক্রিজ সিনথেসিসের জন্য। যেমন অ্যানিমিয়া হলে এখানে কী হবে, রেটিকুলোসাইট কাউন্ট বাড়বে। থ্রম্বোসাইটোপিনিয়া কী হলে কী হবে, মেগাক্যারিওসাইট, ইনক্রিজ মেগাক্যারিওসাইট। সো এরকমভাবে তাহলে রিয়াক্টিভ বোন ম্যারো হাইপারপ্লেসিয়া উইথ ওয়ান অর মোর দ্যান ওয়ান সেল লাইন ডিক্রিজড উইথ স্প্লেনোমেগালি অ্যান্ড পোটেন্সিয়ালি রিভার্সিবল আফটার স্প্লেনেক্টমি, রাইট। তাহলে স্প্লেনেক্টমি করলে এগুলো সব চলে যাবে। সো দিজ আর দ্য ক্রাইটেরিয়া অফ হাইপারস্প্লেনিজম, অ্যাবসোলিউটলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে হাইপারস্প্লেনিজমের সবকটা ক্রাইটেরিয়া যেন মনে থাকে, তার জন্য আমার থ্রম্বোসাইটোপিনিয়া হতে পারে। তাহলে কমপ্লিকেশনগুলো জানলাম। ক্লিনিক্যাল ফিচার অফ হেপাটোসেলুলার ফেলিয়ার কী বলবো? হেপাটোসেলুলার ফেলিয়ারে ক্লিনিক্যাল ফিচার হচ্ছে, একটা তো হতে পারে অ্যাসাইটিস, আর একটা হতে পারে কোয়াগুলোপ্যাথি, আর হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি, এই তিনটেই বলবি, রাইট। অলসো জন্ডিস মে বি দেয়ার, জন্ডিস, অ্যাসাইটিস, কিন্তু কোয়াগুলোপ্যাথি আর হেপাটিক এনকেফালোপ্যাথি যদি আমি না বলি, তাহলে আনসার উইল নেভার বি কমপ্লিট। তাহলে কোয়াগুলোপ্যাথি অ্যান্ড হেপাটিক এনকেফালোপ্যাথি বলতেই হবে, তার সাথে তুই অ্যাসাইটিস, জন্ডিস, স্প্লেনোমেগালি বা ফিচার্স অফ পোর্টাল হাইপার টেনশন, এগুলো অ্যাডিশনালি বলতে পারিস, কিন্তু এই দুটো বলতেই হবে, ঠিক আছে। তাহলে মোটামুটি হয়ে গেল। নেক্সটটা পরের বার পোস্ট করছি।